অ্যালফাবেটিক যে ক্যারেক্টার ক্যাপিটাল এ টু জেড বা স্মল এ টু জেড এগুলো সবই ব্যবহার করা যাবে, ইভেন ডিজিটের মধ্যে যে 0 থেকে 9 পর্যন্ত এগুলো ব্যবহার করা যাবে। কিন্তু স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধু আন্ডারস্কোরকে ব্যবহার করা যাবে, অন্যগুলোকে ব্যবহার করা যাবে না। যেমন এই যে সাম নাম্বার, এখানে এস ক্যাপিটাল এন ক্যাপিটাল ওটা সমস্যা নাই, তারপরে এই সাম নাম্বার এভাবে দেওয়া যাবে, সাম টু এভাবে লেখা যাবে, বাট এগুলো এভাবে লেখা যাবে না যে সাম এম্পারসেন্ট, সাম পার্সেন্ট, সাম প্লাস, এগুলো লেখা যাবে না, ঠিক আছে। সাম মাইনাস, সাম ইনটু এগুলো লেখা যাবে না ভেরিয়েবলের নামের ক্ষেত্রে। প্রথমটা আশা করি বুঝছি। সেকেন্ড যেটা, সেটা আসলে এটারই একটা মানে রূপ, কেননা স্পেশাল ক্যারেক্টারই, কিন্তু স্পেস একটা স্পেশাল ক্যারেক্টার, তো আমরা যেটা করতে পারবো না ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কোনো স্পেস দিতে পারবো না। যেমন এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা এগুলা ঠিক আছে, কিন্তু সাম স্পেস নাম্বারটা কিন্তু কি অবৈধ, এটা দেওয়া যাবে না। ওকে, তারপরে যেটা বলা হচ্ছে যে সি প্রোগ্রামিং একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, যারা আমরা আগের চ্যাপ্টার পড়ছি কেস সেন্সিটিভ এর সাথে তারা পরিচিত। কেস সেন্সিটিভ বলতে বোঝাচ্ছে যে এখানে ক্যাপিটাল এ স্মল এ দুইটা আলাদা আলাদা জিনিস, তো ভেরিয়েবলের নামের ক্ষেত্রে দুইটাই দেওয়া যায়, যে স্মল বা ক্যাপিটাল যে কোনো নাম দেওয়া যায়, বাট যখন কোন একটাকে ব্যবহার করব, লাইক একটা এই যে এখানে দেখানো হচ্ছে যে একটা হচ্ছে আমি ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করলাম সাম নাম্বার বলে, যেখানে এসটা ক্যাপিটাল, পরে আমি এটাকে আবার এই সবগুলো স্মল লেটার দিয়ে আর কি কল করতে পারবো না, রিকল করতে পারবো না। তার মানে যে নামটা দিব আমি, লাইক একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি যেখানে এটা ক্যাপিটাল, পরে আবার স্মল এ দিয়ে ওইটারে প্রিন্ট করবো, এটা পসিবল না। আশা করি তিনটা বুঝছি। এরপর আরো তিনটা আছে, যে এই যে যে আমরা তো দেখলাম যে কি কি ব্যবহার করা যায়, ব্যবহার করার মধ্যে যা যা ব্যবহার করলাম সেটা হচ্ছে যে আমরা দেখলাম ডিজিট ব্যবহার করা যায়, বাট ডিজিট কিন্তু আগে ব্যবহার করা যাবে না। তার মানে সাম টু এটা ঠিক আছে, বাট টু সাম, থ্রি নাম্বার এগুলা কিন্তু অবৈধ। এরপরে যে কিছু মানে আমরা এগুলাকে টোকেন বলতে পারি, বা কিওয়ার্ড যেগুলা ব্যবহার করে, আইএনটি, ক্যারেক্টার, মেইন, এগুলা যেমন ব্যবহার করি, এগুলা কিন্তু আমরা ভেরিয়েবলের নামের ক্ষেত্রে দিতে পারবো না। যেমন আইএনটি ব্যবহার করছি, সিএইচআর, ক্যার বা ফ্লোট, এগুলার সাথে কিন্তু আমরা আগেই এগুলাকে ব্যবহার করছি, সো এগুলার নাম আমরা দিতে পারবো না ভেরিয়েবলের নামের ক্ষেত্রে। বাট আমরা চাইলে এই আইএনটি আর এই আইএনটি তো সেম না, সো এরকম করে ব্যবহার করতে পারবো, যে ক্যাপিটাল আইএনটি দিছি, বা ক্যারেক্টারের সি দিছি ক্যাপিটাল, মেইন দিছি এম, এটা ক্যাপিটাল, সো এইভাবে ব্যবহার করা যাবে। আর একটা ব্যাপার, এটা একটু মজার, যে আমরা যখন কোন একটা নাম দিব, লাইক আমি একটু বোর্ডে দেখাই এটা, যে আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আমিন, AMIN, আমিন, আর একটা নাম দিলাম হচ্ছে আমিনা। সো আমি আমিন বা আমিনাকে কিন্তু প্রিন্ট করতে পারবো, কিন্তু ঝামেলাটা হচ্ছে যদি এই নামটার লেন্থ হচ্ছে 21 প্লাস হয়ে যায়, মানে ক্যারেক্টার, এটা হচ্ছে 21 এর বেশি ক্যারেক্টার বিশিষ্ট, এটাও 21 এর বেশি ক্যারেক্টার বিশিষ্ট, তো দেখা গেল যে এই মিল মিল হচ্ছে 21 ক্যারেক্টার পর্যন্ত, এরপরে দেখা গেল এখানে এক্স কিন্তু এখানে ওয়াই। আমি বোঝাইতে পারছি ব্যাপারটা, যেমন আমিনার আমিনার মধ্যে প্রথম 4টা মিল ছিল, পঞ্চমে মিল হচ্ছিল না, কিন্তু এখানে যদি এমন হয় যে 31টা মিল, 32 নম্বরে অমিল, তখন কিন্তু এভাবে ডিক্লেয়ার করা যাবে না, কেননা আমাদের আনসি কোড হিসেবে সে কি করবে, যে প্রথম 31টার মধ্যেই ডিফারেন্সটা খুঁজে বের করতে না পারলে সে দুইটাকে আলাদা করতে পারবে না, ঠিক আছে। সো এটা নিয়ে আমাদের একটু কেয়ারফুল হতে হবে। বলা হচ্ছে ভেরিয়েবল নামকরণে যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যাবে, তবে আনসি নিয়ম অনুসারে দুইটি ভেরিয়েবলের নামের পার্থক্য 31 ক্যারেক্টার মধ্যে হইতে হবে, আদারওয়াইজ দুইটাকে সে ডিফার করতে পারবে না, এভাবে আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, তো গত ক্লাসে মোটামুটি খুব নরমাল প্রোগ্রাম লিখছিলাম, আজকে একটা বাকি ছিল, সেটাকে দেখাবো, যে ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আমরা কিভাবে করতাম, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম গত ক্লাসে, ওইটাকে আমরা একটু দেখব। যে হচ্ছে আমরা কিন্তু যে এস দিয়ে যে সূত্রটা সেটা দিয়ে সলভ করি নাই, প্রথমে আমরা সেই সূত্রটা দিয়ে সলভ করব। এস এর কথা আমি বুঝতে পারছি, যে অর্ধ পরিসীমা যেটাকে বলে সেটা দিয়ে আমরা এখন সলভ করব। তারপরে আমরা কিন্তু কি করব, আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে চলে যাব, যেখানে ইফ এলস, ইফ, এলস, নেস্টেড ইফ, এলস ইফ এগুলা করব, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা দেখব, যে পরিসীমা, অর্ধ পরিসীমা দিয়ে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা একটু আমরা দেখে ফেলবো। ওকে, তো আমি একটু উল্টাপাল্টা করে একটু সেভ করে রাখলাম, যে কোনো নাম দিয়ে সেভ করে ফেলছি। ওকে, আমরা এখানে কোড লিখবো। তো আমি একটু আগে বুঝাই দিই, তারপরে আমরা যাই সলভে। যে আমরা তো সূত্রটা জানি, তাই না? আমরা সূত্রটা জানি, যে মুছে না কেন, যে এস ইন্টু এস মাইনাস এ
এস মাইনাস বি এস মাইনাস সি, এটা রুট আর কি, এটা হচ্ছে সূত্র এরিয়ার। এ আর ই এর সূত্রটা হচ্ছে এটা। এস এর পরিচয়টা হচ্ছে অর্ধ পরিসীমা, তার মানে একটা ত্রিভুজ যদি এটা হয়, এই ত্রিভুজের এ এটা বি এটা সি হলে পি উইল বি এ প্লাস বি প্লাস সি, আর এস উইল বি এ প্লাস বি প্লাস সি বাই 3, তাই না? তা হবে কেন 2, এস হবে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, তার মানে অর্ধ পরিসীমা। ওকে, আশা করি সবার পরিচয়টা আমরা বুঝতে পারছি যে এবিসি এখানে তিনটা বাহু, এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা তার মানে এখান থেকে চলা শুরু করে এখানে আসলে যেটা হয় সেটাকে পরিসীমা বলে, মানে তিনটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে, আর অর্ধ পরিসীমা মিন্স তার হাফ। ওকে, আমরা এখন এটাকে সলভ করব। তো এই যে রুট আনার জন্য আমরা অনেক ওয়ে ব্যবহার করতে পারি, দুইটা ওয়ে ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে পাওয়ার ফাংশন ব্যবহার করতে পারবো, পাওয়ার দিয়ে করা যাবে, পাওয়ার দিয়ে দিব হাফ, আর একটা হচ্ছে স্কয়ার রুট নামে একটা ফাংশন আছে, সেটা দিয়ে আমরা সলভ করতে পারবো। আমরা প্রথমে স্কয়ার রুট দিয়ে সলভ করব, তারপরে পাওয়ার ফাংশনটা দেখব। ওকে, তাহলে আমরা যেটা করলাম আমাদের ইয়াতে চলে গেলাম স্লাইডে। তো আমরা যেটা করছি প্রথমে কি করব আমরা হচ্ছে ওই যে, ওকে আমরা এখান থেকে লিখি যে প্রথমে আমরা তো জানি যে ইনক্লুড করা লাগে এসটিডি এমন আসতেছে কেন, দেখতে ভালো লাগতেছে না। ওকে, এটাকে নিচে সরাই। আচ্ছা, ইনক্লুড করলাম এসটিডি আইও ডট এইচ কে। এরপরে আমাদের মেইন ফাংশন, অনেকে অনেক কিছু জানে, তারা কোশ্চেন না করি, পরে আমরা ইনশাল্লাহ বুঝে যাব। এরপরে আমি যেটা করলাম এখানে আইএনটি দিব না ফ্লোট দিব এগুলা আসলে ব্যাপার না। আচ্ছা, আমি ফ্লোটই দিই, তাহলে সবাই অনেক খুশি হব। বাট একটা কাহিনী আছে যে আমরা যখন ম্যাথমেটিক্যাল কাজগুলা করি এবং ম্যাথমেটিক্যাল কিছু ফাংশন ব্যবহার করি, যেমন পাওয়ার ফাংশন বা স্কয়ার রুট, তখন বলা থাকে যে এখানে যেন আমরা ডাবল নামে একটা ফাংশন ব্যবহার করি। ফ্লোটেরই হচ্ছে আরেকটু ভালো ভার্সন হচ্ছে ডাবলটা মানে মানে আমাদের যে ফ্লোট সেটা যদি পয়েন্টের পরে 8টা ডিজিট নিয়ে কাজ করে, সে করে ডাবলটা করে পয়েন্টের পরে 16টা ডিজিট নিয়ে, তার মানে তার অ্যাকুরেসি লেভেলটা অনেক ভালো হয়। সেটাকে লং ফ্লোট এল এফ দিয়ে হচ্ছে ডিক্লেয়ার করি। আমি এখন নতুন একটা ডেটা টাইপ দেখাই দিচ্ছি, নাম হচ্ছে ডাবল। ফ্লোট না ব্যবহার করে ডাবল ব্যবহার করছি। কলেজে এখানে ফ্লোট ব্যবহার করবে, বাট ম্যাথ নামে একটা হচ্ছে আমরা হেডার ফাইল আজকে রাখবো, সেই ম্যাথ হেডার ফাইলের জন্য ডাবল ব্যবহার করাটা অ্যাপ্রোপ্রিয়েট। আমরা ডাবল দিয়ে আজকে তাহলে কি নিলাম, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এস নিলাম। অনেকে বলবে যে কেন ডাবল, কখন ফ্লোট কখন ইন্টিজার, এটা আস্তে আস্তে ইউজড হয়ে যাবো আমরা ইনশাল্লাহ। তো আমি ইউজারকে প্রথমে একটা মেসেজ প্রিন্ট করলাম, বললাম যে এন্টার দ্য ভ্যালু অফ থ্রি সাইডস অফ ইউর ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমি বললাম যে আচ্ছা, আমি বললাম এন্টার দ্য ভ্যালু অফ এবিসি, এন্টার দ্য ভ্যালুস VALUS ভ্যালুস অফ A, B, C। ABC এর পরিচয় তো জানি, তাই না? থ্রি সাইডস, এটা আমরা নিব। আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিই যেন নিচে যাই, দেখতে সুন্দর লাগবে। এরপরে আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এটাকে নিব। স্ক্যানএফ ফাংশন দিলাম, দিয়ে %lf দিতে হবে। ঠিক আছে, যদি কিনা ফ্লোট ব্যবহার করি f, যদি ইন্টিজার ব্যবহার করতাম d, বাট ডাবল ব্যবহার করলে lf দিতে হয়। %lf ওকে, নিয়ে প্রথমটাকে রাখবো কমা $a পাত্রে, কমা দিতে পারতেছি না কেন, কমা $b পাত্রে, কমা $c। এই পর্যন্ত আশা করি সবাই মোটামুটি বুঝছি, গত ক্লাসেরই কথাবার্তা ছিল। এখন আমরা ক্যালকুলেশন যেটা করলাম, ক্যালকুলেশনটা হচ্ছে আমরা বলে, আচ্ছা এরিয়া নামে একটা পাত্র লাগবে, আমরা এরিয়া নিয়ে নিলাম একটা পাত্র, এরিয়া। আমরা যেটা বললাম যে AREA উইল বি, আগে এটা লিখি যে S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। ওকে, সূত্রটা তো ঠিক আছে। তো এটাকে রুট করার জন্য আমরা যেটা করতে পারি যে SQRT একটা ফাংশন, এটাকে বলা হয় স্কয়ার রুট ফাংশন। আমরা যেটা করলাম এই টোটালটাকে একটা ফাংশনের মধ্যে দিয়ে দিলাম স্কয়ার রুট ফাংশন। সে যেটা করবে
স্কয়ার রুটের মধ্যে যা পাবে সবাইকে সে কি করবে, রুট করে দিবে। মানে রুট তো বুঝি তাই না, যে এইরকম একটা কাহিনী করে দিবে, রুট তো বুঝি। তো এই স্কয়ার রুট ফাংশন ব্যবহার করতে হলে কিন্তু একটা হেডার ফাইল লাগে। আমি বলছি যে আসলে এই কোড ব্লকসে যদি আমি হেডার ফাইলটাও না লিখতাম কোড ভুল হতো না, বাট আমি ব্যবহার করব। নতুন একটা হেডার ফাইলের নাম জানলাম math.h। আসলে math.h দিয়ে আমরা মূলত যখন স্কয়ার রুট ফাংশন ব্যবহার করি বা POW পাও নামে একটা ফাংশন আছে, সেই দুইটাকে ব্যবহার করার সময় আমরা এই কি করি, ম্যাথ হচ্ছে নামে হেডার ফাইলটাকে ব্যবহার করি। এস কে ডিফাইন করতে হবে না, হ্যাঁ এস কে ডিফাইন করতে হবে। এস কে এই যে ডিফাইন তো করা হয়েছে, ডিফাইন করার কি আছে, এস নামে একটা পাত্র, হ্যাঁ আগে থেকে বলে দিতে হবে এস এর ভ্যালুটা বলতে হবে। এস উইল বি কি, এস উইল বি এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, বাট এরকম করে লিখলে হবে না, অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আশা করি সবাই আমরা এই পর্যন্ত বুঝে ফেলছি। আমি ইনশাল্লাহ আরো ভালোভাবে ক্লিয়ার করবো একটু পরে, আর একটু আমরা এটাকে সলভ করি। প্রিন্টএফ এর মধ্যে এখন উত্তরটা দিয়ে দিচ্ছি। বললাম যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বা এরিয়া ইকুয়াল দিয়ে দিলাম %LF, তাহলে কিন্তু পয়েন্টের পরে 6 ডিজিট দেখা যাবে। পরিচয়টা দিয়ে দিলাম এরিয়া, মানে দেখা যাবে অলস 6 ডিজিটই, কিন্তু আমি মানে অ্যাকুরেসির কথা বলছি কি, মানে তারা কত ডিজিট নিয়ে কাজ করবে সেটা। লাস্টে হচ্ছে কি রিটার্ন 0। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি প্রবলেমটা সলিউশন। আমি F9 দিয়ে প্রোগ্রামটা রান করলাম। বলতেছে এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, আমি দিলাম 5, আমি দিলাম 6, আমি দিলাম 8, এবং সে যেটা করলো এটার এরিয়া কিন্তু বের করে দিল। এটাই হচ্ছে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা। ঠিক আছে, আমি প্রথম থেকে একটু বুঝাই দিই। প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা এই পাশে হচ্ছে আমাদের ইয়াটাকে রাখি, কাকে রাখবো, আমাদের হচ্ছে এই যে কোড ব্লকসটাকে এই পাশে রাখি, আর আমাদের যে বোর্ড সেটাকে আমি লেফটে আনি। আমি বোর্ডটা একটু আপনাদেরকে দেখাবো, এই কারণে জুম করে দিলাম। ওকে, সবাই দেখেন, এই পাশে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মানে ইন্টারনাল জিনিস, আর এই পাশে যা দেখবো সেটা হচ্ছে আউটপুট, মানে এক্সটার্নাল, যেটা আমরা যে কনসোলে দেখি আর কি, কমান্ড প্রম্পট। ওকে, আরো কোশ্চেন পেয়েছি আমরা, কোশ্চেন করেছে চ্যাট বক্সে আমাদেরকে। আচ্ছা, math.h টা কেন দেয়া হলো, ওকে থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে আমরা এই stdio কে ব্যবহার করলাম printf scanf এর জন্য। ঠিক আছে, printf scanf যে ফাংশন সেটার জন্য। math.h কে ব্যবহার করছি এই যে একটা নতুন ফাংশন না, এটা sqrt, স্কয়ার রুট একটা অবশ্যই ফাংশন, এটাকে বলা হয় ফাংশন কলিং। এই লাইনটাকে বলা হচ্ছে ফাংশন কলিং। তার মানে এই এরিয়া পাত্রে সে কি করবে, এই যে স্কয়ার রুটের মধ্যে যা আছে সেটাকে সে স্কয়ার রুট করে এরিয়াতে অ্যাসাইন করে দিবে, এটাকে ফাংশন কলিং বলে। এই যে স্কয়ার রুট একটা ফাংশন, এই কাজটা করবে। ওকে, তাহলে দেখি যে প্রথমে যে 5 নম্বর লাইনে যেটা দেখতে পাচ্ছি যে এ নামে বি নামে সি নামে এরিয়া নামে আর কি সাম নামে, এই 5টা ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়েছে। 5 নম্বর লাইন বুঝছি। এরপর একটা মেসেজ প্রিন্টিং হয়েছে যে এন্টার দ্য ভ্যালু অফ a, b, c, তারপরে কোলন। হুবহু সে কি করবে, এখান থেকে এই পর্যন্ত প্রিন্ট করবে, খুব স্বাভাবিক। ব্যাকস্ল্যাশ n এর কারণে নিচে চলে আসলো। এরপরে সে 7 নম্বর লাইনে যে, এটা তো বুঝছি যে স্ক্যানএপ এর মধ্যে আমরা জানি ডাবল কোটেশনে শুধু স্পেসিফায়ার থাকে, যতগুলো স্পেসিফায়ার ততগুলা ভেরিয়েবলের নাম কিন্তু পরে থাকতে হবে। এলএফ এর জন্য সে বিপ বিপ করবে, আপনি একটা ভ্যালু দিলেন, ধরেন দিলেন 5, সেটাকে সে নিয়ে কোথায় রেখে দিবে, %a, তার মানে এ পাত্রে রেখে দিল 5 কে। এন্টার চাপ দিলে এগেইন নিচে হচ্ছে আপনার হচ্ছে ধরেন 6 দিলেন, 6 কে বি পাত্রে রাখলো, আপনি 8 কে দিলেন, 8 কে সি পাত্রে রাখলো। আশা করি আমরা 7 নম্বর লাইন পর্যন্ত সবাই বুঝছি। এরপরে আমি এস এর একটা ভ্যালু বলে দিলাম। এস এর তো বলে দিতে হবে, এস ইকুয়াল কি, আসলে অর্থ পরিসীমা যে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, সেটাই বলছি। এরপরে দেখেন এরিয়া সূত্রটা বলছি, এরিয়া ইকুয়াল কি, এই যে এইটার স্কয়ার রুট করবে, সেই স্কয়ার রুট করে দিবে। ঠিক আছে, করে উত্তরটা এরিয়াতে আসবে, লাস্ট অফ অল এরিয়াটাকে সে প্রিন্ট করে দিবে। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে চ্যাটে সেটা লিখতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে যে আপনারা বুঝতে পারতেছেন না কোন স্পেসিফিক জায়গায়, যে এই লাইনটা কেন এমন হইলো, এই লাইনটা এমন না হয় এমন হইলে কি হতো, এই ধরনের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, ইউ ক্যান আস্ক মি থ্রু চ্যাট বক্স। ওকে, আমরা কোশ্চেন পাচ্ছি অলরেডি। আমরা একটা কোশ্চেন পেয়েছি যে স্যার এখানে এলএফ
এলএফ নট ইফ, ইটস এলএফ কেন ইউজ হয়েছে আমি আগে বলেছি, হয়তো আপনি দেরি করে ক্লাসে আসছেন। এলএফটা হচ্ছে লং ফ্লোট। আমরা ফ্লোট ব্যবহার করলে এফ ব্যবহার করি, বা ডাবল ব্যবহার করলে এলএফ ব্যবহার করি। আমরা নতুন একটা ডেটা টাইপ শিখছি, ঠিক আছে? তো দেখেন এইটাকে আপনি চাইলে পাওয়ার ফাংশন দিয়েও ব্যবহার করতে পারতেন। আপনি যেটা করলেন পাওয়ার পিওডব্লিউ পাও, পাও এর স্ট্রাকচারটা এরকম যে বোর্ডে দেখেন যে পাও, তারপর হচ্ছে বেস কমা বেস কমা, এরকম পাও এর হচ্ছে পাওটা এভাবে লিখতে হয় আর কি। নরমালি শুধু পাও লেখা যায়, তাহলে সেটা স্কোয়ার করে দেয়, কিন্তু আপনি যদি ইয়ে করতে চান তখন পাও এখানে যেটা করবেন যে কমা দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কি যেটা আপনার ওই যে উপরে যেটা সূচক হিসেবে থাকে, পাওয়ার হিসেবে থাকে সেটা। তো আপনি এটাকে যদি পাও হিসেবে লিখতেন তাহলে টোটালটাকে দেখেন, এই টোটালটাকে আমরা এখানে একটা ব্র্যাকেট দিই, আর একটা যে টোটালটাকে আমরা বেজ আকারে দিলাম আর পাওয়ারটা দিয়ে দিলাম কত, আমাদের পাওয়ার হয়ে যাবে হাফ। হাফ মানে কত, 1/2। আশা করি সবাই বুঝছেন ব্যাপারটা, তাই না? তো এভাবে করলেও কিন্তু ম্যাথটা সলভ করা যেত। কি ভুল করছি আমি, এভাবে মেবি দেয়া, আচ্ছা ব্র্যাকেট কি দিই নাই পাওয়ার ফাংশনে। আমি যেটা করলাম, এই ব্র্যাকেটটা কোনটা, এই ব্র্যাকেটটা হচ্ছে এটা, ঠিক। আচ্ছা আচ্ছা, ব্র্যাকেটে ভুল করছি আমি। ওকে ওকে, ব্র্যাকেটে ভুল করছি, এই জায়গায় ব্র্যাকেট ক্লোজ করি নাই। ওকে, এবার ঠিক হয়ে গেছে মেবি। আমরা রান করে দেখি প্রোগ্রামটা। হ্যাঁ ঠিক আছে, আমি 5 দিলাম, 6 দিলাম, 8 দিলাম, পারফেক্ট, উত্তর আসে নাই, ভুল আসছে। সে এই হাফটাকে এভাবে নিতে পারে নাই, তাকে দেওয়া উচিত ছিল 0.5। প্রোগ্রামটা রান করে দেখি, 5 দিলাম, 6 দিলাম, 8 দিলাম, উত্তরটা ঠিক আসছে। হাফ লেখাটাতে একটু ঝামেলা ছিল, ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারতাম, এভাবে লিখলে এক্সাক্ট উত্তরটা আসছে। ওকে, বলতেছে স্যার এখানে %lf দেন এগেইন এরিয়ার সময় কেন লেখা হয়েছে, কি বলছে স্যার, এরিয়া ইকুয়াল %lf দেন এগেইন এরিয়া কেন লেখা হয়েছে। ওকে, এটা আপনি স্ট্রাকচার বোঝেন না তাই এটা সমস্যা। এখানে এই এরিয়ার জন্য এরিয়া লিখবে, ইকুয়ালের জন্য ইকুয়াল লিখবে, বাট %lf এর জন্য একটা ভ্যালু প্রিন্ট হবে, যেটা হচ্ছে এই ভ্যালুটা। আমরা তো যখন প্রিন্ট করি এভাবেই প্রিন্ট করছিলাম, প্রিভিয়াস ক্লাসেও সেম ছিল, যে দেখেন ডাবল কোটেশনের মধ্যে যা আছে তাই প্রিন্ট করবে। তো এরিয়া আছে এরিয়া প্রিন্ট করবে, ইকুয়াল আছে ইকুয়াল প্রিন্ট করবে, বাট %lf তো প্রিন্ট করবে না। %lf হচ্ছে স্পেসিফায়ার, সে এটা কাকে বোঝাচ্ছে, এই এরিয়াকে বোঝাচ্ছে। সো এরিয়ার ভ্যালুটা এখানে প্রিন্ট করবে। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারলাম, ঠিক আছে? তো আমরা এটাকে চাইলে স্লাইডের মাধ্যমেও দেখতে পারতাম, আমাদের স্লাইডে এটা ছিল, আমাদের এটা হচ্ছে থার্ড ক্লাসে মেবি ছিল, থার্ড ক্লাসে ছিল মেবি। আমি একটু দেখাই আপনাদেরকে, স্লাইড অন করলাম, থার্ড ক্লাসে মেবি নাম, নাকি সেকেন্ড ক্লাসে ভুলে গেছি আমি। আচ্ছা থার্ড ক্লাসে, এই যে এটা, না না এটা তো না, এই যে এটা যে হচ্ছে পরিসীমা, এটা একসাথে দুইটা জিনিস বের করা হয়েছে। এখানে একবারে আপনার এর দেখি একটু কি বলা হয়েছে, কি বলা হয়েছে, যে এটা 3 বাহু দিয়ে ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এখানে একসাথে আমি পরিসীমা এবং ক্ষেত্রফল দুইটাকেই বের করছি। দেখেন এখানে তাহলে আপনি যেটা করবেন, যদি একবারে পরিসীমাও চান তাহলে পি নামে আর একটা ভেরিয়েবল নিয়ে নেবেন, না হলে তো আপনি কি করতে পারবেন না, পরিসীমা তো বের করতে পারবেন না। এই জন্য পি নামে আর একটা ভেরিয়েবল রাখা হয়েছে, এবং পি এর পরিচয়টা হচ্ছে a প্লাস বি প্লাস সি, আর এস এর পরিচয়টা হচ্ছে পি ডিভাইড বাই 2, তাই না? এটাকে আমি একবারে করছিলাম। তো এখানে দুইটা জিনিস একবারে, যে পেরিমিটারটাও প্রিন্ট করছেন, সাথে সাথে এরিয়াটাও প্রিন্ট করছেন। তো দেখেন যে যেটা করছি, কাজ শুরু করছি, এবিসি এর মান নিলাম, পি ইকুয়াল এ প্লাস বিসি লিখলাম, তারপরে এস ইকুয়াল কি লিখলাম, পি ডিভাইড বাই 2, তাই না? এস ইকুয়াল কি এ পি ডিভাইড বাই 2 বা এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। এরপরে এরিয়া সূত্রটা এটা, এরপরে পি এবং এরিয়ার মানটা প্রদর্শন করে দিচ্ছি, তাই না? এটা আর এটা তো কোনো সমস্যা নেই। এখন দেখেন কোডে আমি এক্সট্রা যেটা করছি, পিটা আনছি, কেন আমি পরিসীমাটা প্রিন্ট করব পি দিয়ে, তাই আমি এন্টার দ্য 3 সাইডস অফ ট্রায়াঙ্গেল বলে 3টা বাহু নিলাম, %lf দিয়ে ভ্যালুগুলো নিলাম, নিয়ে হচ্ছে রাখলাম এবিসি পাচ্ছে। পি এর পরিচয়টা বললাম যে a প্লাস বি প্লাস সি, আর এস এর পরিচয়টা বললাম পি ডিভাইড বাই 2। এরপরে দেখেন আমি সূত্রটা লিখলাম এরিয়ার সূত্র হচ্ছে স্কয়ার রুট, এটা তো আমরা দেখছি। এরপরে প্রিন্টএফ এর মধ্যে দিলাম
প্যারামিটার অফ ট্রায়াঙ্গেল ইজ পার্সেন্ট এলএফ, যেটা কিনা হচ্ছে যে পি এর পি, এটা পি তাই না, এলএফটা পি, আর হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল হচ্ছে এলএফ, সেই এলএফটা হচ্ছে এরিয়া তাই না, যে এখানে দুইটা এলএফ, সো কমার পরে দুইটাই অবশ্যই কিন্তু নাম থাকবে। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। একটু জুম করলে আপনারা মেবি আপনারা একটু ভালো করে বুঝতে পারতেন ব্যাপারটা, আপনারা নিজেরাও জুম করে নিতে পারেন, হয়তো সবাই বুঝতে পারছেন তাই না, যে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল পার্সেন্ট এলএফ, এলএফটা হবে কি পি, একটা ব্যাকস্ল্যাশ এন দেওয়ার কারণে নিচে লাইন আসবে, এই ব্যাকস্ল্যাশ এনটার প্রয়োজন। আচ্ছা আমি আপনাদেরকে এটা একটু প্রিন্ট করে দেখাই। ধরেন আপনি এখানেও চাইলে কি দুইটাকে একসাথে প্রিন্ট করতে পারতেন, এর জন্য আপনার একটা অতিরিক্ত পাত্র লাগতো, কি লাগতো, পি নামে পাত্র লাগতো, পি নামে পাত্র লাগতো এবং পি এর পরিচয়টা বলে দিতে হতো। আপনি চাইলে এর পরেও বলতে পারেন, সমস্যা নেই, বাট এটা একটু বোকামি। এ প্লাস বি প্লাস সি বললেন, এটা দরকার নেই, আগে বললেই ভালো হতো, তখন কিন্তু আপনাকে এত কিছু লিখতে হতো না, পি ডিভাইড বাই 2 লিখতে হতো। লিখলেন এরিয়া ইকুয়াল এত, আপনার ওই আন্ডারস্কোর ব্যাকস্ল্যাশ এর প্রয়োজন নেই, আর লিখলেন হচ্ছে পেরিমিটার, পেরিমিটার হয়ে গেছে, পেরিমিটার ইকুয়াল দিয়ে দিলেন হচ্ছে পার্সেন্ট এলএফ, এরিয়াটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে কমন দিয়ে দিলেন হচ্ছে পি, শেষ। এভাবে কিন্তু দুইটা একসাথে করতে পারতেন। আশা করি সবাই এটা বুঝছেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা স্টেটমেন্ট পড়ব। আমাদের যে সি প্রোগ্রামিং, সেখানে কিন্তু কন্ট্রোল স্টেটমেন্ট বলে একটা টপিকস আছে, এটাই হচ্ছে মেইন টপিকস, কন্ট্রোল স্টেটমেন্ট। তার মানে আমাদের প্রোগ্রামের যে ফ্লো, সেটাকে আমরা চাইলে আমাদের যে প্রোগ্রামের যে স্টেটমেন্ট তো বুঝি তাই না, যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুরু হয়ে যে এটাকে বলা হয় স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন, যে আপনি চাইলেন যে এই লাইনের পরে একটা কন্ডিশন যদি সত্যি হয় তাহলে পরের লাইনটা পড়বে, এলস পরের লাইনটা পড়বে না, এই ধরনের জিনিসকে কন্ট্রোল স্টেটমেন্ট বলে। কন্ট্রোল স্টেটমেন্ট তিনটা, আমরা তিনটাকেই খুব ভালোভাবে পড়বো। প্রথমে পড়বো কন্ডিশনাল স্টেটমেন্ট, যার মধ্যে ইফ নামে একটা স্টেটমেন্ট আছে, ইফ এলস নামে আছে, নামগুলো দেখেন খুব মজার, ইফ এলস, নেস্টেড ইফ, এলস ইফ, সুইচ। তো এগুলো আমরা সবই ইনশাআল্লাহ পড়বো। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ওকে, প্রথমে আমরা তাহলে ইফ স্টেটমেন্টের মধ্যে ঢুকে যাচ্ছি। তো ইফ স্টেটমেন্টটা একটু দেখেন, আপনারা বোর্ডে চলে আসছি আমরা। দেখেন আমাদের ইফ এর স্ট্রাকচারটা এরকম যে ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট থাকে, তার মধ্যে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কন্ডিশন। ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন, আর এটা হচ্ছে তার স্টেটমেন্ট। দেখা যাচ্ছে না, দেখেন যেটা থাকবে সেটা হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন থাকবে, আর নিচে থাকবে কি তার স্টেটমেন্ট, এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনটা ট্রু হলে এই লাইনগুলো এক্সিকিউট হবে, না হলে সে এই জায়গা থেকে কোড এক্সিকিউট করবে। ওকে, আমি একটু আপনাদেরকে এখন তাহলে স্লাইডের মাধ্যমে দেখাই, মনোযোগ দিতে হবে, অনেক মনোযোগ দিতে হবে। তো দেখেন আমরা যেটা করলাম, আমাদের কোডটাকে আমি একটু বাংলা টাইপের কোড লিখবো জাস্ট বোঝানোর জন্য। ধরেন আমি হচ্ছে আইএনটি এ নামে পাত্র নিলাম, এবং এ পাত্রের মধ্যে একসাথে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন মানে ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশন একসাথে করে দিছি, এটা করা যায়। আর একটা নিচে হচ্ছে বি নামে পাত্র, ম্যাথের তো এখন আর প্রয়োজন নাই। আচ্ছা, এ নামে একটা পাত্র রাখলেই হচ্ছে, ঠিক আছে। এ নামে একটা পাত্র রেখে দিলাম, এ পাত্রে কত ভ্যালু দিলাম 7। এরপরে আমরা প্রিন্টএফ ফাংশনে গেলাম, প্রিন্টএফ এর মধ্যে প্রিন্ট করলাম হচ্ছে হ্যালো। ওকে, এরপরে আমরা একটা কন্ডিশন দিলাম, বললাম ইফ এ গ্রেটার দেন 4, ইফ এ গ্রেটার দেন 4, দেন আমরা লিখলাম প্রিন্টএফ। এই প্রিন্টএফ এর মধ্যে লিখলাম হাই, ব্যাকস্ল্যাশ এন দিই, তাহলে প্রিন্টগুলো নিচে নিচে হবে, এলস নিচে নিচে প্রিন্ট হয় না। এর মধ্যে দিলাম হাই, এরপরে এর থেকে বের হয়ে যে আবারও প্রিন্ট করলাম, প্রিন্টএফ ফাংশন আবারও ব্যবহার করলাম, তার মধ্যে দিলাম বাই। ওকে, তো কেউ কি বলতে পারবেন এই প্রোগ্রামটা কোন জিনিসটা রিপ্রিন্ট করবে? একটু বলেন তো, আমাদের যে চ্যাট বক্স আছে সেখানে একটু জানিয়ে দেন যে এই প্রোগ্রামটা কি প্রিন্ট করবে। এখানে তো তিনটা প্রিন্ট, একটা হচ্ছে হ্যালো, একটা হচ্ছে হাই,
আরেকটা হচ্ছে বাই। তো আমরা যদি এইভাবে প্রোগ্রামটা রান করি কি জিনিস প্রিন্ট হবে, কোনটা কোনটা প্রিন্ট হবে? কেউ আছেন যে বলতে পারবেন কি কি প্রিন্ট হবে? আচ্ছা, অনেকেই কিন্তু বলতেছে, অনেকেই বলতেছে, ভেরি গুড, যেহেতু আপনারা বলার চেষ্টা করছেন। আচ্ছা, কেউ বলছে হ্যালো ভাই, ভাই তিনটাই বলছে হচ্ছে নাফিসা, নাফিয়া, ওকে, নাফিয়াই শুধু ঠিক, আর কেউ ঠিক না, সবাই বল। আমরা প্রোগ্রামটা একটু রান করলাম। প্রোগ্রাম রান করার জন্য আমি F9টাকে ইউজ করি। F9 বাটনটা প্রেস করলে দেখেন বলতেছে হ্যালো হাই ভাই, তিনটা জিনিসই প্রিন্ট হয়েছে। আমি একটু আপনাদেরকে ডিটেলসে বোঝাই। দেখেন আমাদের মেইন ফাংশন স্টেটমেন্ট কিন্তু এই জায়গা থেকে শুরু হয়ে এই জায়গায় শেষ। আমি এটাকে এভাবে রাখি, মেইন ফাংশন স্টেটমেন্ট এখান থেকে শুরু হয়ে এই জায়গায় শেষ হয়েছে, এটা তো নিয়ে কারো কোনো আপত্তি নাই, তাই না? তো নরমালি কোড প্রথমে এই লাইনটা রিড করবে, রিড করলো, সে এ পাত্রে 7 রাখলো, এরপরে সে প্রিন্টএফ ফাংশন পাইছে, তো হ্যালো প্রিন্ট স্বাভাবিকভাবে করবে। এরপরে সে একটা কন্ডিশন পাইছে। এখন আমি বলছিলাম যে প্রিন্ট, এই যে ইফ এর কন্ডিশন ট্রু হলে তার স্টেটমেন্ট রিড হয়, না হলে সে লাফিয়ে স্টেটমেন্টের পরের থেকে রিড করে। তো কন্ডিশনটা কি ভুল, এর মান 7, সেটা তো অবশ্যই 4 এর থেকে বড়। সত্যি কথা, যেহেতু সত্যি কথা, সে যেটা করবে, কি করবে, সে হচ্ছে এই লাইনটা রিড করবে, সে তাহলে হাই প্রিন্টও করবে, হ্যালো প্রিন্ট করলে হাইও প্রিন্ট করলো, এরপরে সে আবার নিচের লাইনে যে বাইও প্রিন্ট করবে। এটাতে তো কোনো নিষেধাজ্ঞা নেই, এটা কিন্তু কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে না, ঠিক আছে? কন্ডিশনের উপর ডিপেন্ড করে হয়েছে এই লাইনটা, তাহলে তিনটা জিনিসই প্রিন্ট হবে। এখন আপনাদেরকে বলতে হবে এইভাবে যদি কোড লিখি কি প্রিন্ট হবে। কেউ যদি বলতে পারেন তাহলে, না এভাবে না, এভাবে না, এভাবে না, আমি একটু চেঞ্জ করে দিই এটাকে। আমি এখন চেঞ্জ করে এটাকে উল্টায় দিলাম, এভাবে দিলাম, ইফ 4। বলেন যে এটা কে পারবেন? যদি কেউ পারেন মনে করবো সে একটা মানুষ, আর যদি না পারেন তাহলে ভাববো মানুষ, তাও মানুষ। কেউ পারবেন না আমি জানি, দেখি তারপরও চেষ্টা করে দেখেন যে কেউ বলতে পারেন কিনা। এইভাবে লিখলে কে প্রোগ্রামটা রান করতে পারবেন, মানে এভাবে যদি রান করি কি কি প্রিন্ট হবে? ওকে, অনেক ধরনের কোশ্চেন আসতেছে। হ্যালো বাই লিখছে একজন, নাফিয়া লিখছে, নাফিয়া তো সেই, নাফিয়া অনেক ভালো স্টুডেন্ট। হ্যালো ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, প্রিন্ট হবে না। হ্যাঁ বেটা, প্রিন্ট হবে না কেন? হ্যালো ভাই, এখানে আসলে হ্যালো ভাই প্রিন্ট হবে। আপনি যদি ইফ এর যে কন্ডিশন তার যদি স্টেটমেন্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন তাহলে তো স্পেসিফাই করে দিলেন যে এতটুকুই আমার স্টেটমেন্ট, বাট যদি না দেন তাহলে এই ইফ এর পরের লাইনটা বা পরের স্টেটমেন্টটাই হবে তার স্টেটমেন্ট। এগুলা কিন্তু সব একটা ইনস্ট্রাকশন, তাই না? এই ইনস্ট্রাকশনটাই হবে ইফ এর। আর যদি ব্র্যাকেট দিয়ে দিতেন তাহলে, মানে আমি যেটা আপাতত বলছি সেটা হচ্ছে নরমালি তো এই লাইনটা রিড করার পরে সে যেটা করলো যে হ্যালো লেখাটা প্রিন্ট করলো, এরপরে দেখলো এই কন্ডিশনটা ফলস, এই কন্ডিশনটা ফলস হওয়ার কারণে এই লাইনটা সে রিড করবে না, কিন্তু পরের লাইনটা সে নরমালি রিড করবে, ঠিক আছে? কেননা ইফ এর কন্ডিশনাল স্টেটমেন্ট কিন্তু এই পরের লাইনটা। দেখেন প্রোগ্রামটা রান করলাম, রান করে আমি সরি প্রোগ্রামটা রান করলাম, রান করে আমি যেটা দেখতে পারলাম যে হ্যালো বাই প্রিন্ট করছে। বাট আপনি যদি এইভাবে না করে প্রোগ্রামটাকে যদি এভাবে রান না করে আপনি যদি এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতেন, এটাকে যদি টোটালটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতেন, তখন কিন্তু একটু মজার ব্যাপার ঘটতো। এবার কি হতো, আমি কিন্তু 3 ধরনের জিনিস দেখালাম, ব্র্যাকেট রিলেটেড 3 ধরনের জিনিস দেখালাম। এখন কেউ বলতে পারবেন যে কি প্রিন্ট হবে? দেখি কে বলতে পারে। এখন প্রোগ্রাম রান করা তো দেখতে পারলাম না, রান তো করছি, হ্যালো প্রিন্ট হবে। হ্যাঁ সত্যি হ্যালো প্রিন্ট হবে। আমরা আসলে প্রোগ্রামটাকে যদি এখন রান করি দেখবো যে শুধু হ্যালো প্রিন্ট হবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি এভাবে যদি প্রোগ্রাম রান করি দেখবেন যে এটা তো কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে নাই, বাট এটা কিন্তু এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই দুইটা লাইন, তাই না? আমি যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এতটুকুই তার স্টেটমেন্ট, ব্র্যাকেট দিয়েও যদি একটা লাইন রাখতাম সেই একটা লাইন স্টেটমেন্ট হতো, বাট যদি ব্র্যাকেট না দিতাম পরেরটা শুধু তার লাইন হতো, এই কন্ডিশনের আন্ডারে লাইন হতো এটা। কিন্তু এখন কিন্তু এই কন্ডিশনের আন্ডারে এই দুইটা লাইন। এই কন্ডিশনটা ট্রু হলে নিচের দুইটা প্রিন্ট হবে। আমরা F9 দিয়ে প্রোগ্রামটা রান করলাম,
আচ্ছা, আপনারা কি প্রোগ্রাম রান করলে যে আমাদের যে কনসোল আসতেছে, কনসোলটা কি দেখতে পাচ্ছেন না এমন কিছু? অনেকেই তো দাবি করতেছে যে এটা নাকি দেখা যাচ্ছে না। এটা কি সত্যি যে দেখা যাচ্ছে না? আমি একটু দেখি তো এটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের প্রোগ্রাম রান করলে যে কনসোলটা আসে, কনসোলটা দেখা যায় না। স্যার, আপনার স্ক্রিন শেয়ারে জাস্ট কোড ব্লক সিলেক্ট করা, দ্যাটস ওয়াই দেখতে পাচ্ছি না। ওকে, দেখি আমি একটু শেয়ারে যে স্ক্রিন শেয়ার করি। ও সরি সরি, ওকে। যে এখন শুধু হ্যালো প্রিন্ট প্রদর্শন করতেছে, ঠিক আছে। এখন শুধু হ্যালোটাকেই দেখাচ্ছে। ওকে ওকে, বার্থডে এত বড় না, ছোট হয়ে আসবি তুই, সাইজ হয়ে আসবি। ওকে, তো আমরা যেটা দেখতে পারলাম আর কি, যে এখানে শুধু হ্যালোটাকেই দেখাচ্ছে। হ্যালোটাকে দেখার কারণটা তো আমি বললামই, যে আমাদের ইফের ইফ কন্ডিশন স্টেটমেন্ট কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট না দিয়েও দেওয়া যায়। সেকেন্ড ব্র্যাকেট না দিলে শুধু একটা লাইন হবে, আর সেকেন্ড ব্র্যাকেট দিলে যতগুলো লাইন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে সবগুলাই তার স্টেটমেন্ট হয়ে যাবে। ওকে, আশা করি সবাই আমরা এ পর্যন্ত বুঝে ফেলছি। তো এখন আমরা যেটা করব, যে দেখি এখন কি করা যায়। এখন আমরা কিছু প্রোগ্রাম সলভ করব। এমন আসে কেন করার ডিমগুলো কিছু খুঁজে পাওয়া যায়। আমরা এখন দুইটা সংখ্যার মধ্যে বড়টাকে বের করব, বা আরো অন্যগুলাও সলভ করা যায়। প্রথমে তাহলে এটা না করে যেটা করা যায়, যে কোন একটা সংখ্যা, ভালোভাবে বুঝেন, কোন একটা সংখ্যা পজিটিভ নাকি নন পজিটিভ। আমি কিন্তু পজিটিভ নেগেটিভের কথা বলি নাই, পজিটিভ নাকি নন পজিটিভ। নন পজিটিভ বুঝেন? আমি একটু শর্তটা বলি। এই যে জিরো, যেটা জিরো কিন্তু পজিটিভও না নেগেটিভও না। যদি একটা সংখ্যা ধরেন এ যদি গ্রেটার দেন জিরো হয়, দেন এটাকে বলতে পারবেন পজিটিভ। আর এই কন্ডিশনটা, আচ্ছা আমরা আপাতত শুধু এটাই করি, যে একটা সংখ্যা যদি পজিটিভ হয় তাহলে সেটা লিখবে পজিটিভ, আদারওয়াইজ কোনো ব্যাপার না। শুধু একটা সংখ্যা ইনপুট দিব, আমি একটা সংখ্যা ইনপুট দিব, সংখ্যাটা যদি পজিটিভ হয় বলবে পজিটিভ, ঠিক আছে। আর পজিটিভ না হলে কিচ্ছু বলবে না। এটাকে আমি সলভ করতে চাই। আমি আরেকটা বার বলি, ইউজারের কাছে বলবে যে ভাই একটা নাম্বার দে, ইউজার নাম্বারটা দিবে। যদি নাম্বারটা পজিটিভ হয় বলবে পজিটিভ, নাম্বারটা পজিটিভ না হলে কিচ্ছু বলবে না। তো আমরা কোড লিখছি। তো দেখেন, আমি int a নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমি যেটা করলাম, int a নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে আমি ইউজারের কাছে একটা মেসেজ প্রিন্ট করলাম। আমি যেটা লিখলাম এর মধ্যে, যে লিখলাম হচ্ছে এন্টার এ নাম্বার লেখার পরে আমরা কোলন দিয়ে দিলাম। এরপরে এটাকে স্ক্যান করব আমরা থ্রু স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে স্ক্যান করব। দিলাম হচ্ছে %d, দিলাম হচ্ছে %d, আর কমা %a বলে এটাকে নিয়ে নিব। আশা করি সবাই পর্যন্ত বুঝতে পারছি, তাই না? যে কিভাবে আমরা এটাকে নিব সেটা আশা করি সবাই এই পর্যন্ত সবাই বুঝতে পারছি, তাই না? যে একটা ভ্যালু আমরা ইনপুট নিলাম। এখন আমি কন্ডিশন দিচ্ছি, বললাম যদি ইফ a গ্রেটার দেন 0 হয়, তখন printf এর মধ্যে কি প্রিন্ট করবে? তখন printf এর মধ্যে প্রিন্ট করবে হচ্ছে পজিটিভ। আমি এটাই বলছিলাম। তো দেখেন প্রোগ্রামটা রান করলাম, এখানে এই ইফ এর স্টেটমেন্ট কিন্তু এই লাইনটা, তাই না? আমরা প্রোগ্রামটা রান করলাম F9 দিয়ে, দেখেন কি বলতেছে।
আপনি যখন প্রোগ্রামটা রান করবেন, আচ্ছা আগে থেকে মনে হয় রান করা আছে, ওকে এটাকে আমি বাদ দিয়ে দিই। আমরা F9 দিয়ে প্রোগ্রামটা রান করি, বলতেছে এন্টারের নাম্বার, জুম করে দেখায়, বলতেছে এন্টারের নাম্বার, ধরেন আপনি দিলেন 7, বলতেছে পজিটিভ, তাই না? আপনি 7 দিলেন, বলতেছে কি পজিটিভ। এগেইন প্রোগ্রামটা রান করলেন, আপনি দিলেন -9, কত দিলেন? -9, তাই না? -9 যখন দিলেন, এন্টার চাপ দিলেন, তখন দেখেন কিছু প্রিন্ট করেনি। আশা করি এটা বুঝতে পারলেন যে কোন একটা সংখ্যা পজিটিভ প্রদর্শনের জন্য কিভাবে কি করবেন, তাই না? এখন আমরা যেটা করব, একটা সংখ্যা পজিটিভ বা নন পজিটিভের জন্য প্রোগ্রামটা লিখবো। এটা বুঝছি না আমরা সবাই যে একটা সংখ্যা পজিটিভের জন্য কিভাবে কি সলভ করতে হবে। এখন আমরা যেটা করব, কোন একটা সংখ্যা পজিটিভ নাকি নন পজিটিভ সেটার জন্য কিভাবে করবেন, এটার জন্য আপনি যেটা করবেন যে আরেকবার এরকম কন্ডিশন দিবেন। তো কন্ডিশনটা আমরা যেভাবে দিচ্ছি খেয়াল করে দেখেন যে ইফ a লেস দেন ইকুয়াল 0, দেন এটা কি হয়ে যাবে? নন পজিটিভ। আমি কিন্তু নেগেটিভে যাইনি, আমি কি বললাম? নন পজিটিভ। আমি বলে দিলাম যে নন পজিটিভ। একজন বলছে যে ভাই এখানে আসলে এটা কিন্তু এই যে ইফের যে কন্ডিশনটা মানে এই টোটালটা একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে? টোটালটা একটা ইনস্ট্রাকশন বলে এই জায়গায় কি লাগে না? সেমিকোলন লাগে না। ইফ এর পরে কন্ডিশন, এটা হচ্ছে তার স্টেটমেন্ট। যেমন আমরা কিন্তু মেইনের পরেও কিন্তু কি দিই নাই? সেমিকোলন দিই নাই, কারণ মেইনের স্টেটমেন্ট এই জায়গায় টোটালটা এইটুক শেষ হয়েছে এই কারণে। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারলাম, তাই না? তাহলে আমরা যেটা করছি যে লিখলাম যে ইফ, সবাই একটু খেয়াল করে দেখেন যে ইফ a greater than 0 দেন পজিটিভ প্রিন্ট করবে, ইফ a less than equal 0, তাই না? এটা বুঝছি না যে a হচ্ছে 0 বা 0 থেকে ছোট হলে কি করবে? নন পজিটিভ প্রিন্ট করবে, তাই না? তাহলে দেখেন আমরা যদি এইভাবে প্রোগ্রামটা রান করি, রান করার পরে আপনি যদি 7 দেন তাহলে পজিটিভ প্রিন্ট করলো। আপনি প্রোগ্রাম রান করে যদি -8 দেন তখন বলবে নন পজিটিভ। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারলেন। অনেকগুলা কোশ্চেন পাচ্ছি। এখানে কোশ্চেন হচ্ছে যে স্যার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট এইটা দিতে হয় না। হ্যাঁ, দিলে হয়, না দিলেও সমস্যা হয় না। আমি তো দেখাইলাম দিলে না দিলে সমস্যা হয় না। দিতে পারতেন এই জায়গায়, এখানে শুরু করে এখানে শেষ করতে পারতেন, এখানে শুরু করে এখানে শেষ করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, বাট জেনে রাখেন দুইটাই করা যায়। আমাদের এই প্রবলেমটা কি বুঝছেন? প্রবলেমটা হচ্ছে একটা সংখ্যা ধনাত্মক নাকি অধনাত্মক। আমি কিন্তু ধনাত্মক ঋণাত্মকের কথা বলি নাই। এইটাকে কিন্তু আপনি ঋণাত্মক বলতে পারেন না, কেননা 0 এর মধ্যে আসতেছে। 0 একটা নাইদার এ পজিটিভ নর এ নেগেটিভ নাম্বার, ঠিক আছে? তো এই জন্য আমরা যেটা করছি যে পজিটিভ এবং নন পজিটিভের জন্য একটা প্রোগ্রাম লিখছি। তো দেখেন, আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এইটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আপনি একটু হাত তুলেন এবং হাত তুলে কথা বলেন, আমি আপনার কথা শুনতে চাচ্ছি। বলেন কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোথাও বোঝেন না এমন কোনো জায়গা যদি থাকে। কেউ আছেন এটা বুঝতেছেন না? আমি এখন এটা ফ্লো চার্ট দেখাবো। সবাই বুঝতেছেন? ওকে, এখন আর হাত তুললেন না, থাপড়াবো এখন হাত তুললে। ওকে, আমাদের যে বোর্ড সেটাকে আমি একটু ছোট করে নিলাম। দেখেন আপনারা যারা মানে এগুলো আগে থেকে পড়ছেন তাদের কাছে একটু অবিশ্বাস্য মনে হবে আমার ফ্লো চার্টটা দেখে, বাট আমি যেটা লিখছি সেটাই ঠিক। প্রথমে যেটা করলাম, শুরু লেখার জন্য আমাদেরকে এরকম একটা ক্যাপসুল শেপ ব্যবহার করতে হয়। এরপরে যেটা করলাম যে ইনপুট নিলাম a এর মান, তাই না? a এর মান গ্রহণ। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। শুরু করে যেটা করলাম a এর মান গ্রহণ করলাম। এরপরে
কন্ডিশন দিলাম, কন্ডিশন দিতে হলে এরকম ডায়মন্ড শেপ ব্যবহার করতে হয়। বললাম ইফ এ গ্রেটার দেন 0, এই কন্ডিশনটা সত্যি হতে পারে মিথ্যা হতে পারে। এই কন্ডিশনটা যদি সত্যি হয় বা হ্যাঁ হয়, তখন যেটা করবে এ বা পজিটিভ প্রিন্ট করবে, ধনাত্মক প্রিন্ট করবে, ধনাত্মক প্রদর্শন। এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, কন্ডিশনটা যদি মিথ্যা হয়, সে যেটা করবে এগেইন একটা, আমরা একটু অন্যভাবে লিখি এটাকে, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, সে আবার একটা কন্ডিশন চেক করবে। কন্ডিশনটা এরকম যে ইফ এ লেস ইকুয়াল 0, এটা যদি ছোট হয়ে গেছে জায়গা, আচ্ছা আমি আরেকবার লিখি। প্রথমে প্রোগ্রামটা শুরু করলাম, শুরু করার পরে ইনপুট নিলাম এ এর মান, তাই না? এ এর মান গ্রহণ, বুঝছেন? ভালোভাবে বুঝছেন। এরপরে আমি কন্ডিশন দিচ্ছি যদি ইফ এ গ্রেটার দেন 0 হয়, এবং এটা যদি হ্যাঁ হয়, এ পজিটিভ প্রিন্ট করবে, এ ধনাত্মক প্রদর্শন করবে, এ ধনাত্মক প্রদর্শন। বাট এটা যদি না হয়, সে যেটা করবে এগেইন আর একটা কন্ডিশন চেক করবে, ইফ এ লেস ইকুয়াল 0, এবং সেটা যদি হ্যাঁ হয়, এ অধনাত্মক, এ অধনাত্মক প্রদর্শন করবে। আর না হলে কিছুই করবে না, এরপরে প্রোগ্রামটাকে শেষ করে দিই। ওকে, সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই যে ছোট ছোট যে গোল্লা দিছি, এগুলাকে কানেক্টর বলে। এখানে অধনাত্মক লেখা আছে, আমি এক এক করে বোঝাই, সবাই মনোযোগ দিয়ে বুঝবেন। আমাদের যে কোড আছে, আমি একটু আমাদের এখানে চলে আসি। দেখেন এই ইফ কন্ডিশন 100টা থাকতে পারে, 1 লাখ থাকতে পারে। লজিকটা এরকম, যদি কন্ডিশন সত্যি হয় তার স্টেটমেন্ট রিড হবে, তারপরে আবার পরের কন্ডিশন চেক হবে, কন্ডিশন ভুল হলে এই লাইনটা রিড না হয়ে পরের লাইনটা রিড করবে। আমি আবারও বলি, ধরেন এখানে দুইটা কন্ডিশন, এই কন্ডিশনটা ট্রু, তাহলে সে এটা প্রিন্ট করবে, করার পরে সে যেটা করবে আবার পরের কন্ডিশনে যাবে। কিন্তু এই কন্ডিশনটা যদি ভুল হয়, তাহলে এই লাইনটা রিড না করে এই লাইনে চলে আসবে। মেইন কথা হচ্ছে 100টা কন্ডিশন থাকলে 100টা কন্ডিশনে চেক হবে, কন্ডিশন স্টেটমেন্ট রিড হবে কিনা ডিপেন্ড অন কন্ডিশনটা ঠিক কিনা। এবার দেখেন ফ্লোচার্টটা বোঝেন কিনা। প্রোগ্রামটা শুরু করলাম, এর মান গ্রহণ করলাম, প্রথমে এই কন্ডিশন এ বড় কিনা, 0 থেকে বড় হলে ধনাত্মক প্রদর্শন করার পরে পরের কন্ডিশন চেক করছে, আর কন্ডিশনটা মিথ্যা হলে, না হলে ধনাত্মক প্রদর্শন না করে পরের কন্ডিশন চেক করছে। এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে অধনাত্মক প্রদর্শন করে শেষ করছে, আর এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, অধনাত্মক প্রদর্শন না করে প্রোগ্রামটা শেষ করছে। এটা হচ্ছে কানেক্টর, কেননা এর পরে এবং এর পরে সেম রাস্তা, আমরা যেটা করছি কানেক্টর দিয়ে একসাথে করে দিছি। কোনো কোশ্চেন থাকলে আপনারা হাত তুলতে পারেন। স্যার কি বলছে, ধনাত্মকের ইংলিশ কি? ধনাত্মকের ইংলিশ হচ্ছে পজিটিভ, আর ঋণাত্মকের ইংলিশ, সরি অধনাত্মক মানে তো নন পজিটিভ। এই পর্যন্ত সবাই বুঝছেন? আচ্ছা, সূরা নসিন কোশ্চেন করতে চাই, বলেন।
স্যার সেকেন্ড কন্ডিশনে তো না হওয়ার কোনো অপশন নেই। বুঝিনি, আবার বল। সেকেন্ড কন্ডিশনে না হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। এই সেকেন্ড কন্ডিশন, জি এই কন্ডিশনটা না হওয়ার কোনো চান্স নেই। না তো স্যার। আপনি যদি 6 দেন, আপনি যদি ইনপুট দেন 6, তাহলে শুরু করবে, এর মান গ্রহণ করলো, এই কন্ডিশনটা ট্রু। 6 যদি দেন এর মান, তাহলে এই দিক দিয়ে যাবে, এই কন্ডিশনটা ট্রু হবে। 6 এর মান 6 হইলে কন্ডিশনটা ট্রু হয়। 6 কি 0 থেকে ছোট বা সমান, তখন এই দিক দিয়ে আসবে। স্যার বলেন। 6 হলে তো প্রথম কন্ডিশনেই প্রদর্শন হয়ে যাবে। আমি আবারও বলি, এটা ইফ এলস না। আপনি সি প্রোগ্রামিং আগে থেকে পড়ছেন মেবি, তাই তো? না স্যার। এখনই প্রথম, আর কোনোদিন সি প্রোগ্রামিং পড়েন নাই? না স্যার। কোথায়? আমাদের ইফের স্ট্রাকচারটা এরকম যে ইফে n নাম্বার অফ কন্ডিশন থাকে, n নাম্বার অফ স্টেটমেন্ট থাকে। কথা বুঝছেন? ইফ কন্ডিশনে n নাম্বার অফ কন্ডিশন, n নাম্বার অফ স্টেটমেন্ট। কন্ডিশন ট্রু হইলে তার স্টেটমেন্ট রিড হবে, কন্ডিশন ফলস হলে তার স্টেটমেন্ট রিড হবে না, বাট n নাম্বার অফ কন্ডিশনই রিড হবে। এখন 6 এর ক্ষেত্রে যখন সত্যি, তখন আবার এখানেও আসবে, এসে আবার চেক করবে। দেখেন আমি আপনাকে বোঝাই 6 এবং -6 হলে কি হবে। আপনি যখন 6 দিবেন, প্রোগ্রামটা শুরু করলে করে দেখবে এখানে আসবে, এই কন্ডিশনটা কি তখন ট্রু, তখন এর মধ্যে যাবে, যে এটা প্রদর্শন করে এর মধ্যে যাবে, এই দিক দিয়ে প্রোগ্রামটা শেষ করবে। কিন্তু আপনি যদি -6 দেন, প্রোগ্রামটা শুরু করবে এখানে যাবে, কিন্তু তখন প্রিন্ট করবে না, করে এখানে যাবে, এরপরে এই পাশ দিয়ে শেষ করবে। আশা করি বুঝছেন। কোনো সমস্যা আছে? বোঝেন না এমন কোনো জায়গা? সবাই ক্লিয়ার? ওকে, আমরা মেবি তাহলে বুঝতে পারছি। এখন অনেকে বলবেন যে এটা যদি ট্রু হয় ভাই, এটা চেক করার দরকার কি? ঠিক আছে, আপনার কথা ঠিক, বাট সেটার জন্য আমরা যেটা করব, ইফ এলস দিয়ে প্রবলেম সলভ করব। এটা হচ্ছে ইফের স্ট্রাকচারটা এরকম। আপনাদের কলেজে কখনো এটা পড়াবে না। আপনাদের কলেজে এখন যেটা দেখাবো সেটা দেখাবে। আমি স্ক্রিন শেয়ারিং এ গেলাম, এখন যেটা করলাম, এটারে শুধু এলস লিখে দিলাম, শেষ। এটাকে বলা হয় ইফ এলস, যেখানে একটা কন্ডিশন দুইটা স্টেটমেন্ট, একটা কন্ডিশন দুইটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা আরেকটা স্টেটমেন্ট। এই ইফ এলস এর স্ট্রাকচারটা এরকম যে ইফ এর কন্ডিশন ট্রু হলে এইটা রিড হবে, এইটা রিড হবে না, কিন্তু ইফ এর কন্ডিশন ভুল হলে এইটা রিড হবে না, এটা রিড হবে। আমার কথা বুঝতে পারছেন? আমি আরেকটা বার বলি, এখানে যদি আরেকটা ইফ এর কন্ডিশন থাকতো, তাহলে এই কন্ডিশন ট্রু হইলে এইটা রিড হয়ে তারপরে এই কন্ডিশনটা রিড হতো। এখানেও সেম কেস, কন্ডিশন ট্রু হইলে এটা রিড হতো। বাট ইফ এলস এর স্ট্রাকচারটা এরকম যে একটা কন্ডিশন দুইটা স্টেটমেন্ট, অলওয়েজ ইফ এলস এর স্ট্রাকচারটা এরকম যে একটা কন্ডিশন দুইটা স্টেটমেন্ট, এলসে কোনো কন্ডিশন থাকে না। দেখেন, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তার পরের লাইনগুলো কি তার স্টেটমেন্ট, এটা তার পরের লাইনটা তার স্টেটমেন্ট। এই কন্ডিশনটা ট্রু হলে এটা রিড হবে, এই এলস এর মধ্যে কি আছে সে ভুলেও দেখবে না, কিন্তু এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে ডিরেক্ট সে এর মধ্যে চলে যাবে। তো তখন দেখেন আমাদের যে ফ্লো চার্টটা কেমন হয়ে যেত। আমি একটু আপনাদেরকে এখানে দেখাই। দেখেন, যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তখন সে করবে কি, এ ধনাত্মক বা পজিটিভ প্রদর্শন করবে। এই কন্ডিশনটা না হলে সে এ
অধনাত্মক প্রদর্শন করবে, এরপরে প্রোগ্রামটা শেষ। জোস না ব্যাপারটা? এটা কিন্তু সেম, একটা সংখ্যা ধনাত্মক নাকি অধনাত্মক সেটার জন্য এটা ফ্লোচার্ট, আবার একটু আগে যেটা করলাম সেটাও। এখন ধরেন আপনার পরীক্ষায় কোড আসছে, কোড দিয়ে দিছি ইফ এলস এর, তখন কিন্তু আগের টাকলে হবে না। ইভেন ধরেন শুধু ইফ দিয়ে যদি প্রোগ্রামটা সলভ করে তখন কিন্তু এটা ফ্লোচার্ট হবে না, যদি আপনাদের কলেজে বলে না এটাই সলভ, বাট এটা ভুল। আমি আপনাদেরকে একটু স্লাইডে নিয়ে যাই এবং আপনাদের যত কষ্ট আছে এটা নিয়ে ক্লিয়ার করে দিই। দেখেন আমরা স্লাইডে আসবো, আমাদের যে এটা শেয়ার উইথ এখানে করে দিলাম। দেখেন বলা হচ্ছে ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে, ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে একটা সংখ্যা পজিটিভ নাকি নন পজিটিভ অধনাত্মক সেটা বের করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। শুরু করলাম, এর মানটা গ্রহণ করলাম, এই যে একটু আগে যেটা করছিলাম এই কন্ডিশন ট্রু হলে এ পজিটিভ প্রদর্শন করে পরে কন্ডিশনে গেছি, আর এই কন্ডিশনটা ভুল হলে প্রদর্শন না করে পরে কন্ডিশনে গেছি, এটা হচ্ছে কানেক্টর। সেম এখানে এটা যদি ট্রু হয় অধনাত্মক প্রদর্শন করে শেষ, আর যদি এটা ভুল হয় তাহলে প্রদর্শন না করে শেষ। এটা হচ্ছে ইফ এর সাহায্যে, যার কোডটা কিন্তু এই যে এটা আমরা অলরেডি এই কোডটা লিখছি, এখানে এই যে ব্র্যাকেটটা আমি দিচ্ছি, আমি ইচ্ছা করে আগে দিই না এখন দিচ্ছি যে আপনাদের যেন দুইটা জিনিসই ক্লিয়ার হয় যে এক লাইনের স্টেটমেন্ট হলে ব্র্যাকেটটা ম্যান্ডেটরি না, এটা কিন্তু ইফ এলস, ইফ এলস এর মাধ্যমে দেখেন তখন শুরু করলাম, এর মান গ্রহণ করলাম, এই কন্ডিশনটা ট্রু হলে এই পাশে, না হলে এই পাশে, কারণ ইফ এলস তাই বলে। ইফ এলস কি বলে, কন্ডিশন ট্রু হলে তার স্টেটমেন্ট ইট হবে, কন্ডিশন ফলস হলে এলস স্টেটমেন্ট ইট হবে। কেউ আছেন যে ইফ এলস আর ইফ এন নিয়ে ব্যাপারটা বুঝতেছেন না? সবাই বুঝতেছেন? সবাই কি বুঝতে পারছেন? ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। ইফ এলসটা প্লিজ রিপিট করেন। আচ্ছা, এটা অন্য কেউ রিপিট করবে। ইফ এলসটা কে বোঝাতে পারবে ভালো করে? ইফ এলসটা কে ভালো করে বোঝাতে পারবে? ইফ এলস আর ইফ কে ভালো করে বোঝাতে পারবে? কে আছে হাত তুলেন। ইফ এলস আর ইফ এর মধ্যে পার্থক্য, মিল অমিল বোঝাতে পারবেন, বা কেউ বুঝছেন এমন কেউ আছেন? কেউ নাই? সিরিয়াসলি? ওকে, আমি বুঝিয়ে দিই। ইফ এলসে একটা কন্ডিশন দুইটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট এটার একটা স্টেটমেন্ট, একটা হচ্ছে ইফ এর স্টেটমেন্ট আর একটা হচ্ছে এলস এর স্টেটমেন্ট। কথা হচ্ছে ইফ এর কন্ডিশন ট্রু হলে তার স্টেটমেন্ট ইট হবে, ইফ এর কন্ডিশন ভুল হলে এলস এর স্টেটমেন্ট ইট হবে। কথা বুঝছেন? এটাই, একটা কন্ডিশন দুইটা স্টেটমেন্ট। আর কারো কোনো সমস্যা? আর কারো কোন সমস্যা? বুঝতে পারতেছেন না এমন কেউ? সবাই বুঝতেছেন? সবাই বুঝে থাকলে ভালো, না বুঝে থাকলে ওকে। আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক, আবারও নেক্সট ক্লাসে দেখা হবে আগামী রবিবার। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।